নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় মেঘে ঢাকা তারা। 2026 সালের মাঝামাঝি দাঁড়িয়ে যখন বিশ্বায়নের থাবা আর পুঁজিবাদী সংস্কৃতির ধমক আমাদের ক্রমাগত নিঃসঙ্গ, হতাশ, অবসন্ন আর রুগ্ন করে তুলছে, তখন ঋত্বিক ঘটকের প্রাসঙ্গিকতা আরো জোরালোভাবে ধাক্কা দেয় বলেই আমার মনে হয়। সত্যি বলতে যত দিন গড়াবে হয়তো ততই তার সৃষ্টির নতুন করে বুঝতে শিখবো আমরা। বুঝতে পারবো ট্র্যাজেডির দীর্ঘশ্বাস নয়, বরং বেঁচে থাকার বলিষ্ঠ প্রত্যয়ই ঋত্বিকের সৃষ্টির মূল সুর হয়ে দেখা যায়। অথচ ঋত্বিকের জীবনের সঙ্গে মিলিয়ে তার ছায়াছবির সমগ্র জগৎকে ধূসর পাণ্ডুর করে দেখার ও দেখানোর কি বিপুল উদ্যম আজ দেখা যায়। ঋত্বিক কিন্তু সেই সমস্ত নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নির্মাণ করলেন তার চতুর্থ চলচ্চিত্র মেঘে ঢাকা তারা। সর্ববিধ অন্ধকারকে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রাখলেন আলোকে, আর ছবির শেষে ফুটল একটি তারা, মৃদু তার আলো, মৃদু হলেও নিষ্প্রভ নয়। 14 এপ্রিল 1960 মুক্তি পায় মেঘে ঢাকা তারা। বক্স অফিসে তার প্রথম সাফল্য। কোথাও গিয়ে মনে হয় ঋত্বিক তার দর্শকদের গড়ে নিতে চেয়েছিলেন তাদের রুচির পরিবর্তন হোক, কারণ যুগ তেমনটাই দাবি করে। ধ্বংসের মুখোমুখি আমরা। তিনি বুঝেছিলেন ফুল খেলবার দিন নয় অদ্য, বাস্তবকে চিনতে হবে, বুঝতে হবে, পাশ কাটিয়ে গেলে চলবে না। তার জবানিতেই শোনা যাক কিছু কথা। একটি ছেলের সঙ্গে একটি মেয়ের দেখা হলো, এ ধরনের পুতু পুতু গল্পে আমার রুচি নেই। আপনাদের ঘা দেবো এবং বোঝাবো এ কাল্পনিক কাহিনী নয়, এই কাহিনী কাল্পনিক কাহিনী। শুধু রাশিয়াতে বসে সেই কবেই 1925 সালে সের্গেই আইজেনস্টাইন বলেছিলেন, আমার ছবিতে পুতু পুতু প্রেমের গল্প আমি বলবো না। কি ঐতিহাসিক সমাপতন! মহান চিন্তানায়কদের ভাবনার পরিসর কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে যায়। কিভাবে এই ছায়াছবির পরিকল্পনা হয়েছিল সেই তথ্য হয়তো অনেকেই অজানা। ঋত্বিক নিজেই জানিয়েছেন, মেঘে ঢাকা তারা নামটি আমার দেওয়া। মূল গল্পটি চেনামুখ পত্রিকাতে শক্তিপদ রাজগুরুর মূল গল্পটি হলো চেনামুখ, শক্তিপদ রাজগুরুর লেখা একটি পত্রিকাতে প্রকাশিত হয়। গল্পটির ভেতরে কিছু একটা ছিল যা আমাকে খোঁচা দিচ্ছিল। সে কারণে শেক্সপিয়ারের দ্য ক্লাউড ক্ল্যাপ স্টার নামটা মাথায় ঢুকে গিয়েছিল এবং সাথে সাথে চিত্রনাট্য রচনায় হাত দিলাম। 50-এর দশকে কলকাতা শহরে এক প্রান্তে রিফিউজি কলোনি একটি মধ্যবিত্ত পরিবারকে ঘিরেই এর গল্পটি আবর্তিত। স্কুল শিক্ষক বাবা এবং গৃহিণী মায়ের সংসারে 4 সন্তান, 2 পুত্র ও 2 কন্যা। এই চলচ্চিত্রের মূল চরিত্র নিতা, পরিবারের বড় মেয়ে। তার বড় ভাই শঙ্কর গায়ক হওয়ার স্বপ্নে বিভোর, সংসারের অভাব অনটন নিয়ে সচেতন নয়। ছোট দুই ভাই বোন মন্টু ও গীতার মাঝেও আত্মকেন্দ্রিকতা প্রবল। নিজেদের স্বার্থ ছাড়া অন্য কোনো দিকে তাদের মনোযোগ থাকে না। আকস্মিক এক দুর্ঘটনায় শয্যাশায়ী হয়ে পড়েন স্কুল শিক্ষক বাবা, কাজেই সংসারের পুরো ভার এসে পড়ে নিতার কাঁধে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ছবির নায়িকা রক্ত মাংসের নিতা। তার চূর্ণ কুন্তল মুখ ও মাথার চারপাশে ঘিরে জ্যোতির্মণ্ডল, অথচ সে যে বাস্তবের মানবী প্রতিমাকে ছলনা করে গেছে, আজ তা নতুন করে বুঝতে পারছি। তার আবির্ভাব ছবিতে বিশাল মহিরুহের ডান পাশ থেকে আকস্মিক, সে যেন সীতার মতো অজনী সম্ভূত। তার প্রস্থান পাহাড়ে, বনভূমি, ঝর্ণা ও আকাশে, যেন প্রকৃতির বুকে ফিরে যাওয়াই তার নিয়তি। প্রায়শই ব্যবহৃত লো অ্যাঙ্গেল ক্যামেরা বা যেখানে তার চুম্বি খচিত ঊর্ধ্বমুখ লক্ষ্য করতে পাবেন, ঋত্বিক সেখানে আমাদের নজরে এড়ায় না যে তার প্রকৃত উদ্দেশ্য
স্বপ্নমথিত এই দেশ বিভাগের একটি বৃহত্তর ঐতিহাসিক পরিপ্রেক্ষিত স্থাপন করা। একটা সময় আমার মনে পড়ছে যখন নিতা সনতের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে নেমে আসছেন তার বাড়ি থেকে সিঁড়ি দিয়ে, তখন লো অ্যাঙ্গেল ক্যামেরায় এই নিতাকে দেখানো হয় এবং সুপ্রিয়া দেবীকে এই কারণেই নেওয়া হয় এই ছবিতে, আরো অনেক কারণ বাদ দিয়েও, যে সুপ্রিয়া দেবীর গ্রীবাটা খুব বড়। অর্থাৎ নিতা যে তার সংসারে দেবীত্বে উন্নীত হয়েছেন, আর দেবীত্বে উন্নীত হলে বাস্তবে তার যে বিসর্জন হবে এটা এই শটটার মাধ্যমে দেখা যায়। অর্থাৎ প্রায় টলতে টলতে নিতা যখন সিঁড়ি দিয়ে নেমে আসে সনতের কাছে প্রত্যাখ্যাত হয়ে, এই দৃশ্যটা আসলে দেবী বিসর্জনের মতো একটা দৃশ্য। আমরা দেখেছি ছবির শেষে নিতার ভেঙে পড়া ঠিক আগের মুহূর্তে ছিল বহু যত্নে রেখে দেওয়া সনতের পাঠানো ভালোবাসার চিঠি। আমাদের কানে লেগে থাকে সেই আকুল কান্না, দাদা আমি বাঁচতে চেয়েছিলাম। এতদিন পর্যন্ত আমাদের ধারণা ছিল নিতার প্রার্থনা মৃত্যু পথযাত্রীর অন্তিম বেদনা, কিন্তু আজ তা মনে হয় তা প্রার্থনা নয়, তা আর্তনাদ। আধুনিক মনসমীক্ষা খুব সহজেই দেখতে পারে নিতার চিৎকার তার সহাস্য উন্মোচিত স্মৃতির প্রত্যক্ষ পরিণাম। যক্ষা রোগের স্তরে স্তরে নিতার শরীরের লাবণ্যহানির যে প্রক্রিয়া দেখতে পায় তা যথাযথভাবে নির্দেশ করে দেয় শরীরের পরিসরে অবদমনের চিহ্নায়ন। এই চিৎকার আসলে এক ধরনের হিস্টিরিয়া। দেবী থেকে মানবীতে পদার্পণের মুহূর্তে মেঘেরা তারা নায়িকার একমাত্র জন্মবার্তা। কিন্তু নিতার পাপ কি? স্বয়ং নিতা একটি আবেগমথিত পর্যায়ে দাঁড়ায়, কখনো কোনো অন্যায়ের কোনো প্রতিবাদ করিনি আর সেটাই তো আমার পাপ। কিন্তু নিতার প্রকৃত পাপ এই পুরুষ নিয়ন্ত্রিত সমাজে সে এমন এক অবস্থান নিয়েছে, এমন এক দৃষ্টির অধিকারী হতে চেয়েছে যা অনুমোদিত নয়। পিতৃতন্ত্র পুরুষকেই সক্রিয়তার অধিকার দেয়, নারীর জন্য নিষ্ক্রিয়তার প্রদেশ। পুরুষের পৃথিবীতে চলাচলের অধিকার যা নিতার আসল পাপ। ঋত্বিক ঘটক সনতের বিয়ের পর নিতার সঙ্গে তার ব্যর্থ অভিসারকে অতি নাটকীয় কৌশল হিসাবে ব্যবহার করেন, যাতে বোঝা যায় নিতার পাপ ও শাস্তি আনুপাতিক নয়। এরপর নিতাকে আমরা দেখি ঘরে এক নির্বাসিত, দিবা স্বপ্নে সনতের চিঠি ও শৈশবের ফটোগ্রাফ সে খুঁজে ফেরে, স্মৃতি ও পাহাড়ে চড়ার কথামালা। এই চলচ্চিত্রে ঋত্বিক অনেক সময় বিশেষত শুরুতে ও শেষে ক্যামেরা ও বিষয়ের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়েছেন। বস্তুত ছবির শেষ অংশে শঙ্কর ও নিতার কথোপকথনের অংশে ঋত্বিক আলাদা আলাদা শটে নিতার শরীরকে ভাগ করেনি, কিন্তু ফ্রেমের মধ্যে তার অবস্থান এমন ভাবে আছে যেন সে এমন এক পটভূমির অংশ যা তাৎক্ষণিকতাকে উত্তীর্ণ করে দেবে। আধুনিক মহাকাব্যের অসম সাহসী ও ব্যর্থ উচ্চারণ। টেলিফোটো লেন্সে ধরে রাখা হয় পাহাড়, ঝর্ণা, বনভূমি ও আকাশ, সবই যেন এক আখ্যান অতিরিক্ত কিছু গভীর আবহে মন্তব্য করে যাচ্ছে, যাকে নোয়েল বার্চ বলেছেন সারপ্লাস অফ আইকনোগ্রাফিক সাইন। ঋত্বিক এক্ষেত্রে অতি নাটকীয়তার কৌশল ব্যবহার করেছেন। যেহেতু নিতার পাপ ও আনুপাতিক শাস্তি মোটেই আনুপাতিক নয়, অবশেষে শঙ্কর আসে, তার মুখনিসৃত বিবরণের মধ্য দিয়ে তৈরি হয় হিংস্রতার নন্দন তত্ত্ব। একটু আগে নিতা সনতের প্রণয়পত্র ফেলে দিয়েছে, কেননা সে বুঝেছে তার আত্মদান কত অর্থহীন। তা কোনো সমাজ সংস্কারের গাথা তৈরি করবে না, অথবা গড়ে দেবে না কোনো শহীদ স্মরণী। শঙ্করের উচ্ছ্বাস নিতার শেষ প্রতিবাদ ভেঙে দেয়। তার আর্তনাদ উন্মাদিনী সুলভ আচরণ অস্বীকারের বর্ণমালা। সে রাতে যাবতীয় দুয়ারগুলি ঝড়ে ভেঙে যায়। চুমকি খচিত ঊর্ধ্বমুখ দেবী প্রতিমা বিসর্জনের সময় চাবুকের শব্দ ছাড়া নথিভুক্ত করার কিছুই থাকে না। তখন নিতার মৃত্যু তো জীবন অধিক এক জীবন। এই ছবিটি সম্বন্ধে আমার একটি ব্যক্তিগত স্মৃতি স্মরণ করব।
আমি একসময় নন্দনের একটি সেমিনারে গেছি, সেখানে মূল বক্তা ছিলেন শ্রদ্ধেয় অভিনেতা অনিল চট্টোপাধ্যায়। তার মুখ থেকেই শোনা এই গল্প, তবে এটা গল্প হলেও কিন্তু সত্যি। অনিলবাবু বলেন, মেঘে ঢাকা তারা ছবির শেষ অংশটি দুবার শুট করা হয়। প্রথমবার প্রিমিয়ারের সময় যা দেখানো হয়, সেখানে নিতা বেঁচে পাহাড় থেকে ফিরে এসেছে, পুরোটাই অবশ্য হয় ওই ছবির অবাঙালি প্রযোজকের নির্দেশে। ওই প্রযোজক বলেছিলেন যে এরকম করলে তো হবে না, তাহলে ছবিটা একদম হিট করবে না। সেই জন্য ঋত্বিক বাবু প্রিমিয়ারে যে শেষটা দেখান, সেটাকে নিতা ফিরে এসেছে এটাই দেখান এই ছবির। কিন্তু তিনি ঋত্বিক কুমার ঘটকের শিল্পের ক্ষতি চান না, তাই ছবি থেকে যখন মুক্তি পায় তখন ছবির শেষটা পাল্টে যায়, যেটা আমরা এখন দেখি। আর প্রযোজককে বলেন, এই জন্যই আপনার নাম সকলে মনে রাখবে, যে আমি শেষটা আমার মনের মতো করেছি। মেঘে ঢাকা তারা যে যুগ যুগ মানুষের মনে থেকে যাবে, তার কারণ হচ্ছে পুরো ছবিটাই নিশ্চয়ই অসম্ভব ভালো, তার সাথে এই যে শেষটা ঋত্বিক ঘটক যেভাবে করলেন, তার কোনো বিকল্প হয় না, এভাবেই শেষ হবে। অর্থাৎ বেশ কিছু প্রশ্নচিহ্ন ছুড়ে দিয়ে ছবিটা শেষ হয়ে গেল, নিতা ফিরে এলো না, কিন্তু আমরা লাস্ট শটে দেখলাম আবার ওরকম নিতার মতো একটি ভদ্রমহিলা হাঁটছেন, এবং তারও জুতোর ফিতের হাওয়াই চপ্পলের স্ট্র্যাপ ছিঁড়ে যায়, এবং তিনি ঘুরে তাকান, এবং ছবিটা শেষ হয়ে যায় আস্তে আস্তে। মেঘে ঢাকা তারার এটাই সাফল্য। নমস্কার। এখন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।